আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও শুরুতেই আপনাদেরকে লইট্টা মাছ যে ধুয়ে রেখেছি সেটাই শেয়ার করছি, আর চালতা কেটে রেখেছি সেটা ভাপ দেব। আর লইট্টা মাছটা আমি দুইটা রেসিপি করব, একটা হচ্ছে গিয়ে ভুনা করব আর একটা হচ্ছে গিয়ে ফ্রাই করব। তো দুইটা রেসিপি থাকবে আজকের ভিডিওতে। আর হচ্ছে গিয়ে মূলা রান্না করতেছি, শুধু মূলাই নিয়েছি, মূলা রান্না করতেছি মাছ দিয়ে। তো এই ছিল আমাদের রান্না বান্না। আর ভাতটা অলরেডি বসিয়ে দিচ্ছি, আর সব কিছুই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তবে একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না। এই কথাটা কিন্তু আমি আসলে বরাবর বলি না। যারা ইউটিউবার তাদের তো বলার মানেই হয় না, কারণ শুরুতেই একটা লাইক দিয়ে দেখাটা শুরু করাই আমার মনে হয় উচিত। কারণ তারাও বলে, সব ইউটিউবাররাই বলেন যে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আমি আর ইউটিউবার আপুদের উদ্দেশ্যে আমি আর বলবো না, যারা সাধারণ দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি কষ্ট করে ভিডিওটা যেহেতু আপনারা দেখতেই চলে আসছেন তবে একটা লাইক দিতে ভুল করবেন না। তো এইদিকে আমি লইট্টা মাছটা কিভাবে ভুনা করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো মাছগুলো নিয়ে নিলাম তো একটা প্যানের মধ্যে, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে টমেটো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। মাছটা রান্নাটা একদম ভুনা ভুনা হবে, শুকনো হবে, আর যার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো লাগবে। তো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু এগুলো সামুদ্রিক মাছ, একটু একটু তো লবণ থাকেই এটার সাথে। তো তার জন্য একটু প্রথমে আমি অল্প দিয়েছি, পরে অবশ্য চেক করে মানে একটু দিয়েছিলাম। তো এভাবে হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর যত মাখবেন ততই তো হাতে মাখা তরকারিগুলো বেশি খেতে ভালো লাগে। তো এই যে মাখা শেষ, এবার আমি এক পাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। পর নিয়ে নিলাম আমি যে লইট্টা মাছটা যে আমি ফ্রাই করব সেইটা। তো মাছের মধ্যে আমি দেখতে পেলেন আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, তারপরে হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দেব। কেবল গরম মশলা পাউডারটা অবশ্য আমি দেই নাই। তো এগুলো দিয়ে আমি হচ্ছে গিয়ে অন্যান্য জিনিসও দিয়ে দেবো। আর এটার মধ্যেও কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এটার মধ্যে আমি সয়া সস, টমেটো সস দুইটাই দিব, দুইটার মধ্যেই কিন্তু লবণ থাকে। আর দিয়ে দিচ্ছি আমি ইয়েলো মাস্টার্ড পেস্ট। তো একটু সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম। তারপরে হাত দিয়ে মেখে নেব। তো তার আগেই আবার চুলাটা যেহেতু আমার খালি হয়ে গিয়েছে, বাটটা ঠিকা দিয়ে নিয়েছিলাম, এটা রেখে আমি আবার চলে গিয়েছিলাম চুলার রান্নাটা দেখার জন্য। তো এক চুলায় আমি কিন্তু সেই লইট্টা মাছটা বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় যে মূলার তরকারির মধ্যে ঝোল টোল দিয়ে দিয়েছিলাম সেটা চেক করে দেখলাম যে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার মাছটা দিয়ে আমি রান্না করে নেব। আসলে এভাবে কাজগুলো আমাদের গৃহিণীদের করতে হয়, একটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকগুলো কাজ আমরা করে নিচ্ছি। তো এভাবে করে নিলেই আসলে আমাদের কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যায়, অল্প সময়ের মধ্যে আমরা কাজগুলো গুছিয়ে নিতে পারি। তো মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি, আর লইট্টা মাছটাও কিন্তু ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি মিডিয়াম আছে। আর এইদিকে আমি যা যা মশলা দেওয়া সব কিছু তো দিয়ে হাত দিয়ে মেখে রেখে দিচ্ছি। এক পাশে এটা রেখে দেবো। এটার এখন আর কোনো কাজ নেই, এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর চলে আসবো আবারও সেই সন্ধ্যায়। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। আর এইদিকে লইট্টা মাছটা কিন্তু একদম ভুনা ভুনা হয়ে যাবে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। আসলে আমি আবার চুলার পরে এটা রেখে আমি গোসলে চলে আসছিলাম, তার জন্য আসলে আর খেয়ালও ছিল না শেয়ার করার জন্য। আর আমি চালতাটা তো কেটে নিয়েছি এমনি নর্মালিভাবে, এটাও আচার দেবো। তো লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। আর যে ধনিয়াটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম স্ট্রেনারে, তো সেটা আবার চুলা নিচে দিয়ে যে গরম করে নিচ্ছি, অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এইদিকে জিরাটাও কিন্তু শুকনো হয়ে গিয়েছে। আর আমাদের চলে আসছে একটা পার্সেল, আর এটা কোথা থেকে আসলো বা কী আছে এর মধ্যে সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত বলি, পার্সেলটা অনেক দিন আগে পাঠানো হয়েছিল, সেই বছর খানিক আগে। তো এটা অবশ্য আমি গত ভিডিওতে বলেই ফেলেছিলাম যে আমাদের একটা পার্সেল এসেছিল। তো এটা আসছে সৌদি আরব থেকে। এটা খান সাহেব যখন আসছিলেন তখন আসার সময় তো আর অনেকগুলো কার্টুন নিয়ে আসা যায় না বা অনেক মালামাল নিয়ে আসা যায় না, তো কিছু আবার কার্গোতেও দিয়ে দিয়েছিলেন। এটাই সেই কার্গোর সেই পার্সেলটা, সেটাই এসেছিল। সেটা ইনশাল্লাহ খুলে নেব। তার আগে চলুন আমরা ফিশ ফ্রাই বা লইট্টা ফিশ ফ্রাইটা খেয়ে নিই,
তার আগে তো অবশ্যই তৈরি করতে হবে। তো চলুন আমরা তৈরি করে নিই। তো সব কিছু দিয়ে তো ম্যারিনেট করে আগেই রেখে দিয়েছিলাম, তবে ফ্রিজে ছিল, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সাথে একটা ডিম ভেঙে দিয়েছি, আর দেবো আমি চালের গুঁড়া, আর হচ্ছে গিয়ে রেগুলার যে আটা খাই সেটা দিয়ে দেবো। তো আগে ডিমটা আমি ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে মেখে নিচ্ছি, তারপরে অবশ্য আটাটা দিয়ে দেবো, তারপরে চালের গুঁড়া দিয়ে মেখে আমি তারপরে এগুলো তেলের মধ্যে ভেজে নেব। তো সবগুলো আস্তে আস্তে এইভাবেই মেখে নিচ্ছি। জানি না ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন, আর যিনিই থেকে থাকুন না কেন আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আমি জানি আমার অনেক আপুরাই শেষ পর্যন্ত থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি না। আর যারা থাকেন না তারা তো থাকেনই না, তারা আমার এই কথাগুলো শুনতেছেন না। এদিকে আমার তেল তো শেষ হয়ে গিয়েছিল, সয়াবিন তেল। তো পরে আরেকটা গ্যালন নিয়ে আসছিল, সেটা আমি খুলে নিলাম। আর এটা এইভাবে তার টান দিলে আসলে খুলে যায়, তবে সরিষার তেলটা খুলতে একটু কষ্ট হয়। সয়াবিনেরটা কেন জানি তাড়াতাড়ি খুলে নেওয়া যায়, একটু টান দিলেই খুলে যায়। তো এই যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে কড়াইটা হচ্ছে আমি যেমন পুরনো হয়ে গিয়েছি, যে আমার মতে এই কড়াইটাও কিন্তু পুরনো হয়ে গিয়েছে, তার জন্য তার এই অবস্থা। আমার সংসার জীবনের প্রথম কড়াই কিন্তু এটা, তার জন্য এটাকে আমি ছাড়ছি না, এটা আমার সাথে সাথেই আছে। তো এই যে আমি এক এক করে এগুলো ভেজে নিচ্ছি। আর উপর সাইডটা এত সুন্দর মুচমুচে হয়েছে, ভিতর সাইড একটু জুসি ছিল, আর একদমই বোঝাই যাচ্ছিল না যে এটা আসলে লইট্টা মাছের, কারণ লইট্টা মাছের কোনো গন্ধই ছিল না। আর ভালোভাবে ম্যারিনেট করে রাখাতে কোনো গন্ধ টন্ধ ছিল না। আমার ভাইকে জিজ্ঞেস করলাম এগুলো কিসের, দেখি বলতো। ও প্রথম ভেবেছিল ফুলকপির পকোড়া, কারণ একটু ছোট ছোট করে কাটা ছিল তো। আর এই লইট্টা মাছগুলো কিন্তু আমার আম্মা বাড়ি থেকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছিলেন, এগুলো ফ্রিজে ছিল। তাই ভাবলাম যে আমার ছেলে যেহেতু অন্য মাছটা তেমন একটা খায় না, লইট্টা মাছটার ঝুড়িটা একটু পছন্দ করে বা ভুনাটা পছন্দ করে, তার জন্য নামিয়ে নিলাম। আর ভাবলাম যে পরিমাণে একটু বেশি হয়ে যাবে, একটু ফ্রাইও করে নিই। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য বেড়ে দিলাম, ও কুচিংয়ে চলে যাচ্ছে, তার জন্য তাকে আগে দিয়ে দিলাম। আর বাকিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আমার কথাগুলো আসলে আপনাদের কাছে ভালো লাগে কিনা আমি জানি না, তবে একজন আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছিলেন, লাকি লরেন ব্লগস থেকে। তো আসলে আমাকে উনি নেগেটিভ কোনো প্রশ্ন করেছেন পজিটিভ প্রশ্নে, যে আপু আপনার এত সাবস্ক্রাইবার কিন্তু আপনার ভিউজ এত কম কেন, সেটা কি বলবো, দুঃখের বিষয়। তাকে আমি আসলে কমেন্টসের উত্তরটা দিতে পারি নাই। আমি কি লজ্জা পাবো, হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না। কেন যে আমার ভিডিওগুলোতে এত ভাইরাল হচ্ছে না ঠিক বুঝতেছি না। হয়তো কারোর কাছে ভালোই লাগে না, কিন্তু এর চেয়ে ভালো কি আর শেয়ার করব আমি সেটাও জানি না। কারণ আমার এই পর্যন্তই আমার সীমাবদ্ধতা। আমি যতটুকু জানি, যা করি প্রতিদিন, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, যে দেখি না কতটুকু কী পর্যায়ে যাই। আরও কয়েকটা দিন তো অবশ্যই অপেক্ষা করব, শেষ পর্যন্ত তো আমি দেখবই। তারপরে যদি দেখি না হয় তাতে আর কিছু যাবে আসবে না। তো এইদিকে আমাদের লইট্টা ফিশ প্রায় খাওয়া হয়ে গেল, আর চলে আসছি সেই জাদুর বাক্সটা। জাদুর বাক্সতে কি আছে এখন খুলে আমরাও দেখব, আপনাদেরকেও দেখাচ্ছি। আমার মেয়ে কিন্তু এই কথাটা বলেছিল ওর বাবাকে, যে বাবা তুমি তো এটা নিয়ে এতদিন খুব টেনশনে ছিল, কেন আসতেছে না। তার জন্যেই আসলে প্রয়োজনীয় কিছু ছিল না, আবার একদম অপ্রয়োজনীয় কিছু ছিল না। মানে আসলে তো যেটা থাকে বা যা পাঠিয়েছে তা তো প্রয়োজন মনে করেই পাঠিয়েছিল, কারণ উনি একবারে চলে আসছিলেন। তো তার জন্য আর কি যা যা ছিল বা টুকিটাকি সেগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছিলেন। তো তার জন্যে বারবার ফোন আসা যাওয়া করতো, বা ওনার সাথে যারা যারা আবার কার্গোতে মালামাল দিয়েছে তারাও ফোন টোন করতো। তার জন্য আমার মেয়ে বারবার বলতো যে বাবা এতদিন তো তোমার এই জাদুর বাক্সের জন্য অনেক কথা বললা, ফোনে কথা বললা, তো খুলো তো জাদুর বাক্সটা, কী আছে এতে। কিন্তু ও খুলেছে ঠিকই সন্ধ্যার পরে, কিন্তু ও আর ছিল না। তার এটা অবসর করতে হবে, জায়গাটা মেরে আছে। বললাম যে এগুলো যা যা আছে খুলে দেওয়ার জন্য, আমি তারপরে জায়গা মতো সব কিছু রেখে দেবো। তার জন্য আসলে মেয়ে ছিল না, কিন্তু খুলে নিয়েছে। তবে প্রয়োজনীয় জিনিসের মধ্যে আমার যে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেটা হচ্ছে গিয়ে চাদর, এক কালারের সাদা চাদর ছিল কয়েকটা, সেটা অবশ্যই প্রয়োজনীয়, এটা আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না। আর ওটা ছিল একটা মনিটর, এই মনিটরটা ওনার বাসায় ছিল, সেটা নিয়ে আসছেন। আর টুকিটাকি এই তো যা যা ছিল আর কি, এগুলো নিয়ে আসছে। আর ওনার অবশ্য ব্যবহার করা জিনিসপত্রের বেশিরভাগ কাপড় চোপড় ছিল, আর আমাদেরও কিছু টুকিটাকি ছিল, সেটাও নিয়ে আসছে। তো সেগুলি আসলে জাদুর বক্সের মধ্যে ছিল। তো ওই যে বললাম, একদম প্রয়োজনীয় না, আবার একেবারে অপ্রয়োজনীয় না। কিছু সাংসারিক জিনিসপত্রও ছিল, তবে বাদাম ছিল, বাদামটা তিতা হয়ে গিয়েছে, এতদিন পর্যন্ত তো ভালো থাকার প্রশ্নই আসে না। তবে এই যে ইয়েলো মাস্টার্ড, ঘি, তারপরে আতর,
হ্যান্ড ওয়াশ বা বিভিন্ন সাবান এগুলো ওনার ব্যবহার করা জিনিসপত্র আর কি ওনার রুমে ছিল, সেগুলো নিয়ে আসছে। তো এই ছিল আমাদের মানে পার্সেলের মধ্যে যা ছিল তা দেখিয়ে দিলাম। আর এই হয়তো বা লাস্ট ওনার পার্সেল আসা, যদি কখনো আল্লাহ আমাদেরকে সৌদি আরব নেন ও হজের উদ্দেশ্যে তখন হয়তো বা আবার এই ধরনের বড় পার্সেল খোলা হবে। তো অনার্স ফাইনাল ইয়ারের তো রেজাল্ট দিল, সেই উপলক্ষে আমার ভাইয়ের কলেজের স্টুডেন্টরা আবার দধি আর মিষ্টি নিয়ে আসছে। তো আমার ভাই আবার সেটা উপরে দিয়ে গেল। তো আমরা তো মিষ্টি আর দধি খাচ্ছিলাম, আর সেই সময় আবার আমরা একটা দুর্ঘটনাও শুনতে পেলাম যে একটা মেয়ে ফেল করেছে এই অনার্স ফাইনাল ইয়ারের। তো বাবা মা একটু বকাঝোকা করছে, আর করতেই পারে, বাবা মা এইটুকু বকাঝোকা সন্তানরা করতে পারে না? জানি না এখনকার বাচ্চারা কী ধরনের মন মানসিকতা নিয়ে বড় হচ্ছে। তো ওই মেয়েটা আবার আত্মহত্যা করেছে। তো আমরা এখানে আনন্দ করছি বা কেউ এক জায়গায় আনন্দ করছে, অন্যদিকে অন্যরা আবার কান্নাও করছে। আসলে হাসি আর কান্নাটা মনে হয় একে অপরের পরিপূরক, নয়তো কেউ হাসে তো কেউ কাঁদে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।